গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেডি কেমিস্ট্রি। আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের পার্ট 6-এ এসেছি, যেখানে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। তো অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার জেনে নেওয়ার আগে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে অভিস্রবণ বা অসমোসিস ব্যাপারটা কি। তো বলছে তার ডেফিনেশনে কি বলেছে, যে নির্দিষ্ট দ্রাব ও দ্রাবক দ্বারা নির্মিত দুটি অসমান গাঢ়ত্বের দ্রবণ অথবা কোনো দ্রবণকে যদি দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে, দ্রবণকে দ্রাবক থেকে যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে, তবে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে অথবা দ্রাবক থেকে দ্রবণে স্বতঃস্ফূর্তভাবে যে দ্রাবকের যে চলন, ঠিক আছে, তাকে আমরা অভিস্রবণ বলছি। হ্যাঁ, দ্রাবক থেকে দ্রবণে দ্রাবকের স্বতঃস্ফূর্ত চলনকে এখানে একটু অ্যাড করতে হবে, দ্রাবকের স্বতঃস্ফূর্ত চলনকে অভিস্রবণ বলা হয়। তাহলে অভিস্রবণ ব্যাপারটা এখন আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি ব্যাপারটা সম্পর্কে। তাহলে অভিস্রবণ যদি কাকে বলে এমনি প্রশ্ন করা যায়, তাহলে দুটি ভিন্ন গাঢ়ত্বের যদি দ্রবণ থাকে তবে দেখা যায়, এবং দ্রবণ দুটিকে যদি একটি অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা পৃথক করা থাকে, তাহলে দেখা যায় যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের অণু চলাচল করছে। অথবা কোনো দ্রবণকে যদি তার দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে, তাহলে দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের অণু যে চলাচল করে তাকে আমরা অভিস্রবণ বা অসমোসিস বলি। তাহলে এটাকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলে কিরকম হয় দেখতে, ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা। ধরে নেই যে একটা চেম্বার, এর মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা আছে। এটা হচ্ছে আমাদের অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা কি, এর পোর্সগুলো অত্যন্ত ক্ষুদ্র হয়, যার মধ্যে দিয়ে দ্রাবকের অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রাবর বড় অণুগুলো চলাচল করতে পারে না। এই দ্রবণটাকে আমরা নাম দেই সলিউশন 1, আর এই দ্রবণটাকে আমরা নাম দেই সলিউশন 2। এবং এখানে যদি গাঢ়ত্ব যদি এটার C1 এবং এখানে যদি গাঢ়ত্ব যদি C2 হয়, এবং কন্ডিশন যদি এরকম হয় যে C1 ইজ গ্রেটার দ্যান C2, তবে দেখা যাবে কি, দেখা যাবে যে কম গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ C2 2 নম্বর সলিউশন থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ সলিউশন 1-এর দিকে দ্রাবকের অণু চলাচল করবে। এদিক থেকে এইদিকে দ্রাবকের অণু চলে যাবে। এখন প্রশ্ন আসে, তাহলে সলিউশন 1 থেকে কি সলিউশন 2-এর দিকে কোনো দ্রাবকের অণু চলাচল করবে না? বলে হ্যাঁ, উভয় দিকেই করবে, কিন্তু নেট দ্রাবকের অণুর মুভমেন্টটা সলিউশন 2 থেকে সলিউশন 1 অর্থাৎ বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকেই হবে। অর্থাৎ নেট মুভমেন্টের আমরা কথা এখানে বিচার করব। অর্থাৎ নেট মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল টু মুভ ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড দ্য অসমোসিস। অর্থাৎ এইদিকে কোন অণুটি যাতায়াত করবে? দ্রাবকের অণু, দ্রাবকের অণুটি চলাচল করবে সলিউশন 2 থেকে সলিউশন 1-এর দিকে, যেহেতু সলিউশন 2-এর গাঢ়ত্বটা কম, সলিউশন 1-এর গাঢ়ত্বটা বেশি। একই রকম কনসেপ্টকে যদি আমরা কাজে লাগাই, যে এরকম আমরা একটু আলাদাভাবে ছবিটা দেখি, যে এরকম একটা দ্রবণ রাখা আছে, দুটো চেম্বার এইভাবে আছে ধরলাম আমরা, এখানে ধরলাম সলিউশন রাখা আছে, আর এখানে আমরা ধরলাম সলভেন্ট রাখা আছে। ওই যেই সলভেন্ট এখানে আছে সেই সলভেন্টই পিওর কন্ডিশনে এখানে রাখা আছে। এদের মধ্যবর্তী যে অংশটা এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন, আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন SPM অর্থাৎ অর্ধবেদ্য পর্দা যদি আমরা রেখে দিই, তাহলে আমরা দেখতে পাবো কি,
দেখতে পাবো হচ্ছে সলভেন্ট পার্টিকেলগুলো সলিউশনের দিকে এভাবে মুভমেন্ট করছে। সলিউশনের দিকে সলভেন্ট পার্টিকেলগুলো এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে এদিকে চলে আসছে। এই যে মুভমেন্ট, এখানে এই মুভমেন্টকে আমরা বলছি অসমোসিস। এই যে স্বতঃস্ফূর্ত, এটার জন্য কোনো বাহ্যিক চাপ বা বাহ্যিক কোনো বলের প্রয়োজন হচ্ছে না। স্বতঃস্ফূর্তভাবেই দেখা যাচ্ছে যে সলভেন্ট পার্টিকেলগুলোর সহজেই অর্ধবেদ্য পর্দা ভেদ করে সলিউশনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে চলে যাচ্ছে। কনসেন্ট্রেশন বেশি মানে যেখানে দ্রাবর সংখ্যা বেশি থাকে, অর্থাৎ সলিউটের রেসপেক্টেই আমরা কনসেন্ট্রেশনকে ধরি। যেহেতু এখানে সলিউশনে সলিউট পার্টিকেল আছে, সুতরাং এর কনসেন্ট্রেশন আমরা বেশি বলেই ধরে নিব। অর্থাৎ এখানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বকে কিন্তু সলিউট বা দ্রাবকের রেসপেক্টেই ভেবে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে সলভেন্ট পার্টিকেলগুলো সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সহজেই সলিউশনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটিকেই আমরা অসমোসিস বলছি। অর্থাৎ এখানে সলভেন্ট পার্টিকেলগুলো সলিউশনের দিকে চলে যাবে সলভেন্ট থেকে সলভেন্ট পার্টিকেলগুলো সলভেন্ট টু সলিউশন এর দিকে এসপিএম দিয়ে ভেদ করে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা অসমোসিস বা অভিস্রবণ বলে থাকি। অনেকে বলতে পারে এটা কারণ কি, অসমোসিসের কারণ কি? তো আমরা জানি ইলেকট্রিসিটি সাধারণত উচ্চ বিভব বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে প্রবাহিত হয়। তো এখানেও আমাদের বিচার করা হয় বা এখানেও ভেবে নেওয়া হয় যে কেমিক্যাল পোটেনশিয়াল হায়ার থেকে কেমিক্যাল পোটেনশিয়াল লোয়ার, অর্থাৎ রাসায়নিক যে বিভব সেটা উচ্চ থেকে নিম্ন, অর্থাৎ পিওর সলভেন্টের রাসায়নিক বিভব উচ্চ, তার থেকে নিম্ন সলিউশনের ক্ষেত্রে রাসায়নিক বিভব নিম্ন, এই দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেরকম ইলেকট্রিসিটি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে দেয়, তেমনিভাবে সলভেন্ট পার্টিকেলগুলো মুভমেন্ট করবে হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে। অর্থাৎ উচ্চ যে রাসায়নিক বিভব সলভেন্টের বেশি সলিউশনের থেকে, তাই এই মুভমেন্টটা সংঘটিত হচ্ছে। এখন সেমি পারমিয়েবল মেমব্রেন কাদের বলছে? অর্থাৎ যে মেমব্রেনের ভেতর দিয়ে সলিউট পার্টিকেল চলাচল করতে পারে না, কিন্তু সলভেন্ট পার্টিকেলগুলো খুব সহজেই, অর্থাৎ দ্রাবকের অণু খুব সহজেই চলাচল করতে পারে। কারণ দ্রাবকের অণুর আকৃতি অনেক ছোট হয় দ্রাবক থেকে, সেই জন্য তাকে আমরা বলছি সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দার এরকম উদাহরণ কি আছে? বিভিন্ন শুয়োরের মূত্রথলি, যেমন পিগ ব্লাডার, সেলোফেন পেপার, আবার কিছু আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেনও দেখতে পাওয়া যায়, যেমন কিউপ্রিক ফেরোসায়ানাইড Cu2 FeCN6, এটা একটি জটিল লবণ। এই জটিল লবণও কিন্তু আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করতে পারে। তো আমাদের এখন আমরা দেখব অসমোসিস তো বুঝলাম, এবার অসমোটিক প্রেসার ব্যাপারটা কি? অসমোটিক প্রেসার ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ব্যাপারটার ডেফিনেশনটা আমরা বুঝে নিই যে কোনো দ্রবণ থেকে তার বিশুদ্ধ দ্রাবকয় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে দ্রবণের উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রায় বন্ধ হয়ে যায়, তাকেই আমরা অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার বলি। অর্থাৎ আমাদের যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে ব্যাপারটাকে আমরা বুঝি, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে এরকম একটা পাত্র আছে ধরে নিলাম, এর মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেন রেখে দেওয়া আছে, এখানে সলিউশন আছে আর এখানে সলভেন্ট রাখা আছে। এখানেও এটার উপরে একটা পিস্টন রাখা আছে, এখানেও তার হাতের উপরে একটা পিস্টন লাগানো আছে।
পিস্টন লাগানো আছে। তো এখানে এগুলো হচ্ছে সবই পিওর সলভেন্ট পার্টিকেল এখানে আছে, আর এগুলো হচ্ছে সলিউশন পার্টিকেল এখানে রাখা আছে। সলিউশন পার্টিকেল আর পিওর সলভেন্ট, এটা হচ্ছে এসপিএম, সেমি পারমিয়েবল মেমব্রেন। তো অসমোসিস যখনই চলে তখনই আমরা জানি যে সলভেন্ট পার্টিকেলগুলো খুব সহজেই সলিউশন পার্টের দিকে চলে যায়, অর্থাৎ সলভেন্টগুলো সেমি পারমিয়েবল মেমব্রেনকে ভেদ করে সলিউশনের দিকে অগ্রসর হয় সলভেন্ট পার্টিকেলগুলো। এখন কোনো দ্রবণকে যখন একটা বিশুদ্ধ দ্রাবকে দ্রবণ থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখি, তখন এইখানে যে পিস্টনটা আছে এই পিস্টনটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান ছিল, ধরলাম এটা PATM প্রেসারের সমান আছে, তো এখানেও PATM প্রেসারের সমান আছে। এখন এই সলিউশন এন্ডে যদি আমরা এক্সট্রা একটা প্রেসারকে যেটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, পাই হচ্ছে অভিস্রবণ চাপ, এটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, এই অভিস্রবণ চাপকে যদি আমরা প্রয়োগ করি, যার ফলে এই অভিস্রবণ প্রক্রিয়াটি স্টপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এই এন্ডে, অর্থাৎ সলিউশনের এন্ডে, অর্থাৎ এদিক থেকে এইদিকে সলভেন্ট পার্টিকেলগুলো চলে যাচ্ছিল, যার ফলে অভিস্রবণ হচ্ছিল। এখন এখানে প্রেসার আগেও PATM ছিল, এখানেও PATM ছিল, এখন এখানে এক্সট্রা একটা প্রেসার আমরা অ্যাড করলাম, যার উপরে ফলে দেখা গেল যে অভিস্রবণটা স্টপ হয়ে গেল, অভিস্রবণটা বন্ধ হয়ে গেল। এই যে এক্সট্রা প্রেসার which will applied on the solution end, it is called the osmotic pressure। অর্থাৎ কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে দ্রবণের উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ ক্রিয়াটি বন্ধ হয়ে যায় তাকে আমরা বলছি অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। তাহলে বোঝা গেল এদিক থেকে এদিকে সলভেন্ট পার্টিকেল অসমোসিসের জন্য যাচ্ছিল, হঠাৎ করে দেখা গেল এখানে একটা এক্সট্রা চাপ পিস্টনে আমরা এখানে নেমে যাবে, এখানে পিস্টনটা আর একটু নিচে নেমে গেল, একটা এক্সট্রা চাপ আমরা এখানে অ্যাড করলাম, যার ফলে দেখা গেল এই অভিস্রবণ ক্রিয়াটি বন্ধ হয়ে গেল। এই অভিস্রবণ ক্রিয়াটি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখা গেল যে চাপটা আমরা এক্সট্রা প্রয়োগ করলাম সলিউশনের দিকে, সেই চাপকে আমরা বলছি অসমোটিক চাপ বা অভিস্রবণ চাপ। তাহলে আমরা অভিস্রবণও বুঝলাম এবং অভিস্রবণ চাপও বুঝলাম। অভিস্রবণ চাপকে আমরা পাই দ্বারা ডিনোট করি, পাই। এখন এই অভিস্রবণ চাপ সম্পর্কিত ভ্যান টবের কিছু সূত্র আছে যেগুলো HS পরীক্ষায় অনেক সময় চেয়ে বসে বোর্ড এক্সামে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো এই অভিস্রবণ চাপ সম্পর্কিত ভ্যান টব যে প্রথম সূত্রটা দিয়েছিলেন সেটা বলেছিলেন স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী কোনো কঠিন দ্রাবের লঘু দ্রবণের যে অভিস্রবণ চাপ হবে সেটা দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক হবে। আমরা তো অভিস্রবণ চাপকে পাই দ্বারা ডিনোট করেছিলাম, তাহলে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন in molar concentration of the solution when তাপমাত্রা টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে প্রথম সূত্র। যখন পরম তাপমাত্রা বা তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকবে তখন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী কঠিন দ্রাবক যদি কোনো লঘু দ্রবণ তৈরি করি তাহলে যে অভিস্রবণ চাপ হবে সেটা তার মোলার গাঢ়ত্বের সমানুপাতিক হবে। আচ্ছা, মোলার গাঢ়ত্ব মানে কি? তাহলে আমরা বলতে পারি মোলার গাঢ়ত্ব মানে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ মোলস অফ সলিউট ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটারে ভলিউম অর্থাৎ N/V, এটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু মোলাল গাঢ়ত্ব এলো না, মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন টার্মের সঙ্গে কিন্তু অসমোটিক প্রেসার রিলেটেড। এটা গেল হচ্ছে প্রথম সূত্র।
দ্বিতীয় সূত্রে কি বলেছে? দ্বিতীয় সূত্রে বলছে নির্দিষ্ট গাঢ়ত্বের কোনো অনুদ্বায়ী গাঢ়ত্বে যদি কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী কঠিন দ্রবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখব সেটা পরম তাপমাত্রার বা পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ দ্বিতীয়বার সূত্রে বলেছে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, অর্থাৎ অ্যাবসলিউট টেম্পারেচার হোয়েন Cm ইজ কনস্ট্যান্ট। যখন Cm অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন যখন কনস্ট্যান্ট হবে, তাহলে আমরা দুটো সূত্র এখান থেকে জেনারেট করলাম। একটা হচ্ছে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Cm, আরেকটা হচ্ছে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে দুটো সূত্র আমাদের এখান থেকে জেনারেট হলো। তৃতীয় সূত্রটা কি বলেছে? বলেছে যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী কঠিন দ্রাবকে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণের অভিস্রবণ চাপ সমান হবে। অর্থাৎ দুটো আমার কাছে পাত্র আছে, এখানে 1 নম্বর পাত্র, এটার নাম 1 নম্বর পাত্র, এখানে 2 নম্বর পাত্র রাখা আছে, এখানেও 1 লিটার সলিউশন আছে, এখানেও 1 লিটার সলিউশন আছে। তো দুটোর মধ্যেই যদি দেখা যায় যে এখানে 0.5 মোল গ্লুকোজ নিয়ে আমরা কাজ করেছি, গ্লুকোজ, এখানেও আমরা কাজ করেছি 0.5 মোল সুক্রোজ নিয়ে, তাহলে দেখা যাবে দুটোর ক্ষেত্রেই অসমোটিক প্রেসার সেম হচ্ছে। কারণ কি? অসমোটিক প্রেসার ইজ এ কলিগেটিভ প্রপার্টি, ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য nature of the solute particle, whether it is glucose or sucrose does not matter, it matters only the number of moles. That is, here in first solution we have 0.5 mole of glucose, but in case of second solution we also have 0.5 mole of sucrose. This 0.5 mole does matter, but the nature, that is glucose or sucrose, does not matter the osmotic pressure, does not influence the osmotic pressure, because osmotic pressure is a colligative property. অর্থাৎ অসমোটিক প্রেসার একটা কলিগেটিভ প্রপার্টি, এটা শুধুমাত্র মোল সংখ্যা বা শুধুমাত্র দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল একটি ধর্ম। এটি দ্রাবের তার কি ধরনের দ্রাবযুক্ত করা হলো, অর্থাৎ তার যে প্রকৃতি বা নেচার, তার উপর নির্ভরশীল নয়। এটি হচ্ছে থার্ড ল, এখানে এই কথাই বলছে। তাহলে এই 3টি ল আমরা দেখলাম। এবার এই মিলিত সমন্বয় করলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Cm ফার্স্ট ল থেকে পেলাম এবং টি সেকেন্ড ল থেকে আমরা পেয়েছি। এবার এটাকে যদি আমরা উঠিয়ে দিলে আমরা পাবো হচ্ছে এখানে Cm কে ইন্টু Cm টু টি। এখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, আমরা লিখে দিতে পারি সমানুপাতিক ধ্রুবক। এবং এই কে এর মান পরীক্ষা করে পাওয়া গেছে, বিভিন্ন পরীক্ষা এক্সপেরিমেন্টাল এভিডেন্সের উপর ভিত্তি করে পাওয়া গেছে যে কে এর মান সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানের সমান। অর্থাৎ আমরা এখানে কে রিপ্লেস করতে পারি আর দিয়ে, তাহলে Cm ইন্টু আর ইন্টু টি। তাহলে অসমোটিক প্রেসারকে নিয়ে আমরা একটা নতুন সমীকরণ প্রতিষ্ঠিত করলাম যে পাই ইকুয়ালস টু Cm ইন্টু আর ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি যে পাই এর মান Cm অর্থাৎ মোলার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে, আর মোলার কনসেন্ট্রেশন মানে হচ্ছে কত মোল সলিড পার্টিকেল 1 লিটারের মধ্যে দ্রবীভূত আছে। অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি যে Cm এর জায়গায় লিখতে পারি, আমরা আগেও লিখেছিলাম যে নাম্বার অফ মোলস অফ সলিউট ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইন্টু আর ইন্টু টি, এটার মান হচ্ছে পাইয়ের উপর ডিপেন্ড করছে। তো পাই এখানে সরাসরি দেখা যাচ্ছে যে পাই নাম্বার অফ মোলস অর্থাৎ নাম্বার অফ সলিউট পার্টিকেলসের উপর ডিপেন্ড করছে। সুতরাং পাইকে আমরা অবশ্যই একটা কলিগেটিভ প্রপার্টি বলতে পারি।
কলিগেটিভ প্রপার্টি বলা যেতে পারে, কারণ পাই এর মান নাম্বার অফ সলিউট পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে, নেচার অফ সলিউট পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে না। তাহলে এখান থেকে আমরা কেন আর এর একটা সমীকরণ আনলাম এটাও বোঝার চেষ্টা করি। তাহলে পাই মানে কি, এখান থেকে আমরা বলতে পারি যে পাই ইকুয়ালস টু, আচ্ছা, মোলার কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মোলস এন বাই ভি ভলিউম ইন্টু আর টি লিখতে পারি। তাহলে এখান থেকে আরেকটা জিনিসও লেখা যেতে পারে যে পাই মানে পাই ভি ইকুয়ালস টু এন আর টি। তো পাই তো ওয়ান কাইন্ড অফ প্রেশার, তা পাইকে আমরা রিপ্লেস করে দিতে পারি পি দিয়ে, আমরা লিখতে পারি তাহলে পিভি ইকুয়ালস টু এন আর টি। তাই আমরা এটা আদর্শ গ্যাসের সমীকরণ, তাই আমরা বলতে পারি যে পাই এ যে আর এর কে এর মানটা আমরা আর এর সঙ্গে কেন রিলেট করলাম, কারণ এটা আদর্শ গ্যাসের সমীকরণকে মেনেই চলছে। তাহলে এইখানে যে আর এর মানকে আমরা এখানে ইউজ করব, সেই আর এর মান হবে 0.0821 এত লিটার এটিএম মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এই এককটাই সাধারণত আমাদের এখানে বেশি ইউজড হবে। তো এই লিটার অ্যাটমসফিয়ার বা 1 এটিএম ইকুয়ালস টু আমরা যে এখানে পায়ের মানটা আমরা পাবো সেটা এটিএম এ আমরা পাবো, কারণ আমাদের এখানে আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে আমরা বসিয়েছি। তাহলে আমরা জানি আবার 1 এটিএম মানে হচ্ছে 760 mm Hg, এটার মানও আমরা লিখতে পারি, অথবা লিখতে পারি 760 টর 760 টরও আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 1.01 ইন্টু 10⁵ এত নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 1.01 ইন্টু 10⁵ পাস্কেল, এত আমরা লিখতে পারি। তাহলে পাইয়ের মান আমরা এতগুলো জিনিস এখান থেকে পেলাম। পাই এর মান আমরা 0.0821 লিটার অ্যাটমসফিয়ারই মূলত আমরা এখানে আর এর মানটাকে ব্যবহার করব। এখান থেকে আমরা যে পাই পাবো সেটা সাধারণত অ্যাটমসফিয়ারে আসবে। এখন এটা যদি অ্যাটমসফিয়ারের জায়গায় অন্য কিছু চাপ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে অ্যাটমসফিয়ারিক এককে আমরা নিয়ে আসব। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব এখান থেকে একটা সমীকরণ যেটা এলো সেটা হচ্ছে পাই ইকুয়ালস টু সিএম আর টি। এটা ভ্যান টপের সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠিত করেছি। এটা আমরা প্রতিষ্ঠিত করেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পাই ইকুয়ালস টু নাম্বার অফ মোলস বাই ভি আর টি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, নাম্বার অফ মোলস মানে কি, ওজন বাই আণবিক ওজন সলিউটের অবশ্যই, ইন্টু ভি আর টি। তাহলে এই যে আমাদের ডাটাটা পেলাম, এখানে ভি কিন্তু অবশ্যই ইন লিটার থাকতে হবে। তাহলে এখান থেকে যে পাই আমরা পাচ্ছি সেটা আমরা মোলার কনসেন্ট্রেশনকে আমরা ভেঙে নিয়েও আমরা লিখতে পারি। নাম্বার অফ মোলসকে আমরা ওজন বাই তার মোলার মাস দিয়ে আমরা ভাগ করে নাম্বার অফ মোলস আমরা পেতে পারি। তাহলে এখান থেকে কোনো একটা অজ্ঞাত দ্রাবে আমরা তার মলিকুলার ওয়েট বা মোলার মাস আমরা বের করতে পারি। তার মানে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই পাই ইন্টু ভি আর টি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাও একটা সমীকরণ। এইখান থেকেও আমাদের অঙ্ক আসতে পারে যে কোনো কিছু অজ্ঞাত একটা দ্রাবের মোলার মাস এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি বাই পাই ভি, এই সমীকরণ থেকেও আমাদের বের করে আনতে পারবো কোনো আননোন একটা সলিউটের মোলার মাস। এটাও আমাদেরকে ম্যাথমেটিক্স বা অঙ্কের প্রবলেমের মধ্যে রাখবে। এখন আমরা দেখব
আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যে আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক সলিউশন কাকে বলে। তো আমরা এটাকে যদি আমরা এইভাবে চিত্রের মাধ্যমে বুঝি যে এখানে একটা সলিউশন এভাবে রাখা আছে, সলিউশনটা এটা হচ্ছে এসপিএম, সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানে সলিউশন রাখা আছে 1, এখানেও সলিউশন রাখা আছে 2। এই সলিউশন এর অসমোটিক প্রেসার যদি সলিউশন 2 এর অসমোটিক প্রেসারের সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এর যদি পাই 1 হয়, এর যদি পাই 2 হয়, অসমোটিক প্রেসার অর্থাৎ অভিস্রবণ চাপ, এবং পাই 1 ইকুয়ালস টু যদি পাই 2 হয়ে যায় তখন সেই দ্রবণ দুটিকে একে অপরের আইসোটনিক সলিউশন আমরা বলি। আবার যদি ভিন্ন হয়, অর্থাৎ আমাদের যদি এখানে যদি সলিউশনটা ভিন্ন থাকে, এটা হচ্ছে এসপিএম, এখানে সলিউশন 1 আছে, সলিউশন 2 আছে, এখানে যদি এটা পাই 1, এটা যদি পাই 2 হয়, এবং বলা যায় যদি পাই 1 ইজ লেস দেন পাই 2, অর্থাৎ যার অসমোটিক প্রেসার কম তাকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন, আর যার অসমোটিক প্রেসার বেশি তাকে আমরা বলবো হাইপারটনিক সলিউশন। তো আমাদের এখানে 3টি ধরনের সলিউশন আমাদের লাগবে। একটা প্রথমত যেটা বেশি পরিমাণে লাগবে সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন কাকে বলে, যেই সলিউশন দুটির মধ্যে আইসো মানে সেম, একই অসমোটিক প্রেসার থাকবে। এখন একই অসমোটিক প্রেসার পাই 1 এবং পাই 2 কখন সেম হবে? যখন দেখা যাবে একটা যখন প্রসেস করা হয় তার টেম্পারেচার মোরলেস সেমই থাকে। তাহলে পাই 1 এর জায়গায় আমরা যদি ইকুয়েশনটা বসাই CM1 RT, এখানে আমরা লিখতে পারি CM পাই 2 জায়গায় তার মোলার কনসেন্ট্রেশন 2 RT। তাহলে টেম্পারেচার এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান তো সেমই থাকবে, তাহলে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে CM1 ইজুকাস টু CM2, অর্থাৎ অসমোটিক প্রেসার তখনই সমান হবে যখন দুটো দ্রবণের গাঢ়ত্ব বা মোলার গাঢ়ত্ব সমান হবে, তখনই অসমোটিক প্রেসার সমান হবে। এটা কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে মোলার কনসেন্ট্রেশন দুটো দ্রবণের ক্ষেত্রে সেম হয়ে যায়। আর হাইপোটনিক যার অসমোটিক প্রেসার কম, আর হাইপার বললে বোঝাবে যে যার অসমোটিক প্রেসার বেশি, তুলনামূলক আলোচনায় অসমোটিক প্রেসার বেশি। তো এরকমই একটা আমাদেরকে এরকম একটা প্রশ্ন আছে যে হিমোলাইসিস কাকে বলে। হিমোলাইসিস হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাকে যে সারফেসটা আছে, লোহিত রক্তকণিকার যে আবরণীটা, তাকে আমরা এসপিএম অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে ধরি। সেই লোহিত রক্তকণিকার যে কনসেন্ট্রেশন সেটা দেখা যায় মানুষের যে রক্তের কনসেন্ট্রেশন অর্থাৎ 0.84% তার কনসেন্ট্রেশন থাকে। এটাকে যদি আমরা লোহিত রক্তকণিকাকে পাতিত জলের মধ্যে আমরা রেখে দেই, পাতিত জল যার কনসেন্ট্রেশন সাধারণত কম থাকে লোহিত রক্তকণিকার ভেতরের তরলের কনসেন্ট্রেশনের থেকে, তাহলে দেখা যায় কি? তাহলে দেখা যায় যে পাতিত জলের যে দ্রাবকের কণাগুলি লোহিত রক্তকণিকার ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এর ফলে লোহিত রক্তকণিকা ফুলে উঠে পরবর্তীতে ফেটে যাচ্ছে। এই ঘটনাকে আমরা বলছি হিমোলিসিস। এটা অনেক সময় পরীক্ষায় চায়। আরেকটা ঘটনা হচ্ছে এই লোহিত রক্তকণিকাকেই যদি আমরা
পাতিত জলের পরিবর্তে যদি আমরা পাতিত জলের পরিবর্তে ধরে নিলাম 4% NaCl খাদ্য লবণের দ্রবণের মধ্যে আমরা রাখি, যার গাঢ়ত্ব দেখা যাচ্ছে লোহিত রক্তকণিকার ভেতরের তরলের অংশ থেকে বেশি, তাহলে কি হয়? তাহলে এখানে দেখা যাচ্ছে লোহিত রক্তকণিকার দ্রবণ হচ্ছে হাইপোটনিক, বাইরের সলিউশনটা হচ্ছে হাইপারটনিক। সেক্ষেত্রে কি হয়? লোহিত রক্তকণিকার তরল অংশ বাইরের দিকে বেরিয়ে আসে, এরপরে লোহিত রক্তকণিকা চুপসে যায়। এই ঘটনাকে আমরা বলছি ক্রিনেশন। এই পদ্ধতিকে আমরা ক্রিনেশন বলা হয়। এটা হচ্ছে হিমোলাইসিস, যেখানে লোহিত রক্তকণিকার দ্রবণটি হচ্ছে হাইপারটনিক সলিউশন হিসেবে আছে, আর লোহিত রক্তকণিকা যখন হাইপোটনিক হয়ে যাচ্ছে তখন ক্রিনেশন হচ্ছে, হাইপারটনিক হলে সেটা হিমোলাইসিস হচ্ছে। এখন আমরা থিওরিটিক্যাল পার্টটা পড়লাম, এবার আমরা ম্যাথমেটিক্যাল পার্টের দিকে এগোব। আমরা একটা প্রশ্নে, খুব সহজ একটি প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। সেখানে বলছে কি যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5% W/V ওয়েট বাই ভলিউম ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলছে। তো এখানে গিভেন কি আছে সেটা আমরা দেখে নেই। যে এখানে টেম্পারেচার গিভেন আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন টেম্পারেচার হচ্ছে। আর কি আছে এখানে? আর এর মান যেটা আমাদের বসাতে হবে 0.0821, এই মানটা আমরা বসাবো। এত লিটার এটিএম, কেলভিন ইনভার্স 1, মোল ইনভার্স 1, এটা আমরা বসাবো। আচ্ছা, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পাই ইকুয়ালস টু CM ইন্টু R ইন্টু T, এটা আমাদের ফর্মুলা। এখানে আর আমরা জানি, টি আমরা জানি, বের করে আনছি। এবার আমাদের মোলার কনসেন্ট্রেশনটা বার করতে হবে। CM মোলার কনসেন্ট্রেশন আমরা বার করছি। 5% W/V ইউরিয়া সলিউশন মানে কি? তাহলে 5 গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে, তাহলে 5 গ্রাম ইউরিয়া আছে 100 ml এর মধ্যে, তাহলে 5 গ্রাম আছে, তাহলে কত মোল আছে? ইউরিয়ার আণবিক ওজন হচ্ছে 60, দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ইউরিয়া ইজ ইকুয়ালস টু মোলার মাস হচ্ছে 60, এটা আমরা জেনে নিতে হবে। ঠিক আছে, তো 60 তে ভাগ করলাম, এটা আমাদের আসলো হচ্ছে মোল সংখ্যা। কতর মধ্যে দ্রবীভূত ছিল? বলছে 100 ml এর মধ্যে দ্রবীভূত ছিল, কারণ এটা পার্সেন্টেজে দেওয়া আছে। কতর মধ্যে হলে সেটাকে মোলারিটি দিয়ে আমরা বলি 1000 ml এর মধ্যে, তাহলে এটা হচ্ছে আমার CM বেরিয়ে গেল, ইন্টু 0.0821 ইন্টু 300, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার মান আমাদের আসলো, কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 5/6 ইন্টু 0.0821 ইন্টু 300, এটাকে ক্যালকুলেশন করলে এর মান আসবে 20.52 ATM। তাহলে এটা আমাদের পাই এর মান, সরি এটা তো CM নয়, এটা পাই, এটা পাই, এটা হচ্ছে CM। তাহলে পাই ইকুয়ালস টু, আমাদের এখান থেকে ডাইরেক্ট আমরা ইকুয়েশনের মধ্যে বসালাম, পাই ইকুয়ালস টু 20.5 ATM, এত আসলো আমাদের। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটা আমাদের অ্যান্সার। কিভাবে CM থেকে বার করা হলো পার্সেন্টেজের মধ্যে, অর্থাৎ 5% বলতে এখানে মূলত কি বোঝাচ্ছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। 5% W/V মানে হচ্ছে 5 গ্রাম দ্রবীভূত আছে হচ্ছে 100 ml সলিউশনের মধ্যে। তাহলে কত 5 গ্রাম মানে কত মোল? তাহলে 5/60 হচ্ছে মোল। 100 ml এর মধ্যে দ্রবীভূত আছে, তাহলে 1000 ml এর মধ্যে কত দ্রবীভূত আছে সেটাই তার মোলার গাঢ়ত্ব। সুতরাং আমরা এখান থেকে মোলারিটিটা
বের করে আনলাম। নেক্সট কোশ্চেনে আমরা আসি, সেটা একটি ইন্টারেস্টিং একটি প্রশ্ন। এখানে বলেছে কি 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5 ওয়েট বাই ভলিউম ইউরিয়ার জলীয় দ্রবণের সঙ্গে 500 ml 2% W/V সুক্রোজের জলীয় দ্রবণ মেশানো হলো, মিশ্রণের অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলছে। এখন প্রথমেই আমাদের এখানে মোট মিশ্রণ মোট আয়তন কত বেরোলো। 500 ml আমরা ইউরিয়া মিশিয়েছি 500 ml সুক্রোজের সঙ্গে, তার মানে 1000 ml মানে 1 লিটার আমাদের মোট আয়তন দ্রবণের এসে গেছে। 500 ml 2.5% W/V দ্রবণে ইউরিয়া আছে। ইউরিয়া আছে কি সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা দেখে নিচ্ছি 2.5 গ্রাম আছে ইউরিয়া। ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 60, তাহলে 60 দিয়ে ভাগ করলে আমাদের মোল সংখ্যা এসে গেল। বোঝা গেল এটা 2.5 ডিভাইডেড বাই 60 মানে এত মোল আমাদের এসে গেল হচ্ছে ইউরিয়া আছে। কতর মধ্যে আছে বলছে 100-র মধ্যে আছে। কতর মধ্যে বের করতে হবে বলছে 500 ml এর মধ্যে কতখানি আছে আগে বের করো, এটা আমাদের লাগবে। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি 2.5 কে 12 দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে 0.208 এত মোল আমাদের কাছে ইউরিয়া আছে। এখানে ইউরিয়ার আণবিক ওজনকে 60 ধরা আছে। একই রকম ভাবে 500 ml 2% W/V দ্রবণে সুক্রোজ আছে কতখানি, সেটা আমরা বের করব। তো 2 গ্রাম সুক্রোজ আছে। সুক্রোজের আণবিক ওজন কত 342, তাহলে আমরা 342 দিয়ে ভাগ করে নিলাম। এটা জানতে হবে সুক্রোজের আণবিক ওজন 342 342, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা বেরোলো। কতর মধ্যে ছিল হচ্ছে 100-র মধ্যে, বের করতে হবে 500-র মধ্যে কতখানি আছে। এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশন করলে এটার মান আসবে 0.029 এত মোল। তাহলে মোট মোল সংখ্যা কত পেলাম, তাহলে মোট মোল সংখ্যা আমাদের এলো হচ্ছে 0.208 প্লাস 0.029 সমান সমান আমরা লিখতে পারি 0.237। হ্যাঁ 0.237 এত এলো হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা জানি, আয়তনও জানি, তাহলে এই মোল সংখ্যা কত ml এর মধ্যে পড়লো, টোটাল ml হচ্ছে 1000 ml। তার মানে সুতরাং মোলার গাঢ়ত্ব অবশ্যই সেটা দ্রবণের মোলার গাঢ়ত্ব তাহলে কত মোল ছিল 0.237 মোল ছিল। কত ml এর মধ্যে ছিল সেটা আমাদের বার করতে হবে, সেটা অবশ্যই 1000 ml ছিল, এটাকে লিটারে কনভার্ট করতে হবে, মানে এক হচ্ছে আমাদের লিটার, তাহলে 0.3237 এত মোলার গাঢ়ত্ব আমাদের আসলো, এত মোলারিটি। মোলার গাঢ়ত্ব আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা ভ্যান টপের ইকুয়েশনে পাই ইকুয়ালস টু সিএম আরটি আমরা বসিয়ে দেব। সিএম এর মান আমরা পেয়ে গেছি 0.237, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 ইন্টু
টি এর এখানে বলে দিচ্ছে 300 কেলভিন। এটা হচ্ছে আমাদের পাই। এটার মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার আসবে 5.83 ATM। তাহলে পাই এর মান আমরা পেয়ে গেলাম 5.83 ATM। এটা আমাদের পাই চলে আসলো। তাহলে আমরা এখানে 2 ভাগে কিন্তু আমাদের মোলটাকে বের করতে হবে, তারপরে মোট মোল করতে হবে, সেটা মোলার গাঢ়ত্ব বার করতে হবে, সেটা কত লিটারের মধ্যে আছে সেটা দিয়ে। এখানে 1 কিন্তু লেখা হলো লিটারের জন্য, যেহেতু 500 + 500 মানে 1000 ml মানে 1 লিটার, তাই 1 লিটার দিয়ে ভাগ করা হলো। এখান থেকে মোলার গাঢ়ত্ব বের হলো। ইকুয়েশনে, পায়ের ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা তার প্রেশারটাকে বের করে আনতে পারলাম। এটা গেল হচ্ছে 2য় নম্বর কোশ্চেন। এবার আমরা চলে এসেছি 3য় কোশ্চেনে, যেখানে বলেছে ইউরিয়ার একটি দ্রবণ 3% ওয়েট বাই ভলিউম গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক। আইসোটনিক কথাটার মানে আমরা আগেই পড়েছি যে তাদের অসমোটিক প্রেসার সমান। ইউরিয়ার দ্রবণের গাঢ়ত্ব বের করতে বলছি। তাহলে ইউরিয়ার একটি দ্রবণ 3% ওয়েট বাই ভলিউম গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি কন্ডিশন ওয়াইজ পাই অফ ইউরিয়া ইজ ইকুয়ালস টু পাই অফ গ্লুকোজ। আমরা বলতে পারি CM of urea into R into T is equals to CM of glucose into R into T। আর টি তো ক্যান্সেল আউট। তাহলে অ্যাকচুয়ালি আইসোটনিক হওয়ার যে শর্তটা ছিল যে CM of ইউরিয়া, সেটা কার সমান হবে? CM of গ্লুকোজ। এবার আমরা 3% ওয়েট বাই ভলিউম গ্লুকোজের দ্রবণের মোলারিটি বার করব। মোলারিটি বার করলেই সেটা CM অফ ইউরিয়ার সমান হয়ে যাবে। আচ্ছা, 3% মানে হচ্ছে কি 3 গ্রাম দ্রবীভূত ছিল গ্লুকোজ, এর মলিকুলার ওয়েট হচ্ছে 180, তাহলে এত মোল দ্রবীভূত আছে, 3/180 এত মোল দ্রবীভূত আছে। কতর মধ্যে দ্রবীভূত আছে বলছে? 100-র মধ্যে দ্রবীভূত আছে, কারণ পার্সেন্টেজ আছে। কত বের করতে হবে? বের করতে হবে হচ্ছে 1000-এর মধ্যে কতখানি দ্রবীভূত আছে। তাহলে 3টা শূন্য আমাদের কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের মান আমাদের আসলো হচ্ছে ক্যালকুলেশন করে, এর মান আমরা পেলাম 0.166 এত মোলার। তাহলে CM অফ ইউরিয়া আমরা পেয়ে গেলাম 0.166 এত মোলার, এটা আমাদের পেয়ে গেলাম। এরকম ভাবে আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে আমরা অসমোটিক প্রেসারও বার করতে পারতাম। যদি এখানে টেম্পারেচার দেওয়া থাকতো তাহলে আমাদের এখান থেকে অসমোটিক প্রেসারটাও ইউরিয়া দ্রবণের বের করে আনতে আমরা পারতাম। এবার আমরা আরেকটি অঙ্কে আসছি। এখানে বলেছে, এটাও এইচএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 গ্রাম প্রোটিনের 600 ml দ্রবণের অভিস্রবণ চাপ 25 mmHg। প্রোটিনের আপেক্ষিক আণবিক ভর মানে মোলার মাস বার করতে বলছে। এখানে প্রথমেই আমাদের যেটা দরকার, ধরি আমরা প্রোটিনের মোলার ভার ইজ ইকুয়ালস টু m আমরা ধরে নিলাম। এখানে পাই দেওয়া আছে হচ্ছে 25 mmHg তে। আমাদের কনভার্ট করতে হবে কিসে? ATM এ। তাহলে আমাদের
25 mmHg-কে 760 দিয়ে ভাগ করে নিতে হবে, এত ATM আমরা পেয়ে যাব। তাহলে 25/760 mm ATM আমরা পেয়ে গেলাম। এবার CM মোলার গাঢ়ত্বটা আমরা যদি প্রোটিনের বার করি, তাহলে আমরা বার করতে পারি কত গ্রাম বলছে প্রোটিনটা আছে, বলছে 2.5 গ্রাম আছে, তার মোলার মাসকে আমরা M ধরে নিচ্ছি, এত মোল আছে। কত ml এর মধ্যে লুকিয়ে আছে, এটা বলছে 600 ml এর মধ্যে আছে। তাহলে কত ml এর মধ্যে আমাদেরকে বার করতে হবে, মোলারিটি করতে গেলে হাজারের মধ্যে আছে কতখানি, তাহলে এখান থেকে আমরা CMটাকে বের করে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে একটা দশমিক উঠিয়ে দিলাম, নিচে আনলাম 10, এখানে 3টে শূন্য এখানে কেটে গেল, অর্থাৎ আমরা বলতে পারি 25/6m এত মোল পার লিটার, এটা আমরা বলতে পারি তার মোলার কনসেন্ট্রেশন। ফর্মুলা আমাদের কি দেওয়া আছে, পাই ইকুয়ালস টু CM আর টি। পায়ের মান আমরা বসিয়ে দিই 25/760, মোলারিটি কত পেলাম 25/6m, আর এর মান আমরা জানি 0.0821, কারণ এটা লিটার অ্যাটমসফিয়ারেই বসাতে হবে। টেম্পারেচার 27 ডিগ্রি মানে কত 300 কেলভিন। এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। এখান থেকে আমাদের M কে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে M ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 25 গুণন 0.0821 ইন্টু 300 ইন্টু 760 6 ইন্টু 25। এইভাবে যদি আমরা মলিকুলার ওয়েটকে ক্যালকুলেশন করি, তাহলে এইভাবে মলিকুলার ওয়েটকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হচ্ছে 3119.8 এত গ্রাম মোল ইনভার্স 1। তাহলে যেহেতু এটা একটা প্রোটিন, অণুটি অনেক বড়, তাই তার মোলার মাসও অনেক বেশি এসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রোটিনটির মোলার মাস হলো 3119.8 এত গ্রাম পার মোল। তাহলে প্রোটিনটির আণবিক ভর আমরা এখান থেকে বের করে আনলাম। তো এইভাবে যে কোনো একটা আননোন সাবস্টেন্সের সলিউট পার্টিকেলসের আমরা আণবিক ভরকেও আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমরা এই অভিস্রবণ চাপ চ্যাপ্টারটিতে আমরা 4 ধরনের প্রবলেম সলভ করলাম এবং থিওরিটিক্যাল ক্লাসও আমরা দেখলাম। তাহলে আজ এই পর্যন্তই থাকবে, তোমরা বাড়িতে এগুলো ভালো করে পড়াশোনা করো। আজকের মতন এইটুকুই, থ্যাংক ইউ।